নমস্কার, টিটিভি নিউজ টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। দেশ বিদেশ, রাজ্য, রাজনীতি, প্রশাসন, অর্থনীতি ও জনজীবনের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আমরা হাজির হয়েছি নতুন সংবাদ বুলেটিনে। দিনের বড় ঘটনা ও গুরুত্বপূর্ণ আপডেটগুলি থাকছে বিস্তারিতভাবে। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের দিনের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ খবরগুলো। প্রতিদিনের মতো আজকের শুরুতেও আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যুক্ত কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দিচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গিয়েছেন। সফরের গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যে রয়েছে জিরিনাত্মক 7 সম্মেলনে অংশগ্রহণ এবং একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ, মহাকাশ গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পরিচ্ছন্ন জ্বালানি নিয়ে আলোচনা হবে। পাশাপাশি স্লোভাকিয়ার নেতৃত্বের সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠকের পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক কূটনীতি, অর্থনৈতিক অংশীদারিত্ব এবং প্রযুক্তিগত সহযোগিতা জোরদারের মাধ্যমে ভারতের বৈশ্বিক উপস্থিতি আরও শক্তিশালী করার লক্ষ্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সফর শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত ও ফ্রান্সের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করা এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য। তিনি আন্তর্জাতিক মঞ্চে গ্লোবাল সাউথের স্বার্থ ও উদ্বেগকে গুরুত্বের সঙ্গে তুলে ধরার কথাও বলেছেন। উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক অগ্রগতি, প্রযুক্তিগত সহযোগিতা এবং বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণ বাড়ানোর বিষয় আলোচনায় গুরুত্ব পেতে পারে। বিভিন্ন দেশের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক আরও গভীর করা এবং বৈশ্বিক ইস্যুতে সমন্বয় বৃদ্ধির দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ফ্রান্সের নিজ শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো যৌথভাবে ভারত ইনোভেটস 2026 উদ্যোগের উদ্বোধন করবেন। এই উদ্যোগের মাধ্যমে ভারত ও ফ্রান্সের মধ্যে প্রযুক্তি, স্টার্টআপ এবং উদ্ভাবন খাতে সহযোগিতা আরও বাড়ানো হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং গবেষণাভিত্তিক নতুন উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আন্তর্জাতিক বিনিয়োগ, প্রযুক্তি বিনিময় এবং উদ্ভাবনী প্রকল্পে যৌথ অংশগ্রহণের সুযোগও বাড়তে পারে। দুই দেশের প্রযুক্তিগত সম্পর্ককে আরও শক্তিশালী করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত বার্তায় যুবশক্তির অবদান এবং যুব নেতৃত্বাধীন উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। দেশের অর্থনৈতিক অগ্রগতি, প্রযুক্তিগত উন্নয়ন এবং উদ্ভাবনের ক্ষেত্রে তরুণ প্রজন্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। দক্ষতা উন্নয়ন, নতুন প্রযুক্তি গ্রহণ এবং উদ্যোক্তা তৈরির মাধ্যমে যুব সমাজকে আরও এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। ভবিষ্যতের উন্নত ভারত গঠনে তরুণদের নেতৃত্ব, সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তাভাবনাকে অন্যতম চালিকা শক্তি হিসেবে তুলে ধরা হয়েছে। এবার নজর দিচ্ছি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে যুক্ত আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেরাদুনে ভারতীয় সামরিক একাডেমির 10 পাসিং আউট প্যারেড পর্যালোচনা করেন। অনুষ্ঠানে মোট 481 জন ভারতীয় ক্যাডেট এবং 34 জন বিদেশি ক্যাডেট কমিশনপ্রাপ্ত হন। নবীন অফিসারদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি নেতৃত্ব, সততা, শৃঙ্খলা এবং কর্তব্যনিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামরিক প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা এবং মূল্যবোধকে বাস্তব দায়িত্ব পালনের ক্ষেত্রে কাজে লাগানোর আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে সামরিক ঐতিহ্য, শৃঙ্খলা এবং পেশাদারিত্বের উজ্জ্বল প্রদর্শন দেখা যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতীয় সামরিক একাডেমি থেকে কমিশনপ্রাপ্ত প্রথম ব্যাচের 9 জন মহিলা এনডিএ ক্যাডেটকে বিশেষভাবে অভিনন্দন জানান। তিনি এই ঘটনাকে ভারতীয় সামরিক ইতিহাসে এক যুগান্তকারী মাইলফলক হিসেবে উল্লেখ করেন। সশস্ত্র বাহিনীতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি দেশের অগ্রগতি এবং সমতার প্রতীক বলেও তিনি মন্তব্য করেন। কঠোর প্রশিক্ষণ সম্পন্ন করে কমিশনপ্রাপ্ত হওয়া এই মহিলা ক্যাডেটদের সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। সেনাবাহিনীতে নারীদের ক্রমবর্ধমান ভূমিকার ওপরও তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আধুনিক যুদ্ধ ও নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত দক্ষতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সময়ে সেনা অফিসারদের শুধু সামরিক প্রশিক্ষণ নয়, উন্নত প্রযুক্তি ও কৌশলগত জ্ঞানেও পারদর্শী হতে হবে। পেশাদারিত্ব, নৈতিক নেতৃত্ব এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে সর্বোচ্চ নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার বার্তাও দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির উত্তরাখণ্ড সফরের অন্যতম প্রধান কর্মসূচি ছিল ভারতীয় সামরিক একাডেমির পাসিং আউট প্যারেডে রিভিউইং অফিসার হিসেবে অংশগ্রহণ। এই অনুষ্ঠানে ভারতীয় ও বিদেশি ক্যাডেটদের সামরিক দক্ষতা, শৃঙ্খলা এবং প্রশিক্ষণের ফলাফল প্রদর্শিত হয়। রাষ্ট্রপতি সেনাবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থার প্রশংসা করেন এবং ভবিষ্যৎ অফিসারদের দেশের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে সামরিক ঐতিহ্য, জাতীয় গর্ব এবং সেবার মানসিকতার প্রতিফলন দেখা যায়। কমিশনপ্রাপ্ত অফিসারদের ভবিষ্যৎ দায়িত্ব পালনের জন্য শুভেচ্ছাও জানান তিনি। নজর দিচ্ছি দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের গুরুত্বপূর্ণ ঘোষণা এবং কার্যকলাপের দিকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে কলকাতা পুলিশ ও পশ্চিম মেদিনীপুর পুলিশের যৌথ তল্লাশি অভিযান ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তদন্তকারী দল দীর্ঘ সময় ধরে নথি ও বিভিন্ন তথ্য খতিয়ে দেখে। তল্লাশির উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো না হলেও ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে চাপানউতোর বাড়ে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, তদন্তের স্বার্থে কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে।
ঘটনাটি রাজ্যের রাজনৈতিক পরিবেশে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এবং বিভিন্ন মহল থেকে এর প্রভাব নিয়ে নানা প্রতিক্রিয়া সামনে আসছে। তৃণমূল বিধায়ক মদন মিত্রের সঙ্গে যুক্ত একাধিক স্থানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি চালিয়েছে। পুরসভা নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগের তদন্তে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। তদন্তকারী আধিকারিকরা বিভিন্ন নথি, আর্থিক লেনদেনের তথ্য এবং অন্যান্য প্রাসঙ্গিক কাগজপত্র পরীক্ষা করেন। অভিযানের সময় একাধিক জায়গায় দীর্ঘক্ষণ ধরে অনুসন্ধান চলে। সংশ্লিষ্ট মামলায় আর্থিক অনিয়মের সম্ভাব্য সূত্র খুঁজে বের করাই মূল লক্ষ্য বলে তদন্তকারী সংস্থার সূত্রে জানা যায়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক ও আলোচনা শুরু হয়েছে। বিরোধী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন তাঁর সমর্থনে 64 জন বিধায়ক রয়েছেন এবং প্রয়োজনে ফ্লোর টেস্টের মুখোমুখি হতেও তাঁরা প্রস্তুত। এই বক্তব্য সামনে আসার পর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিভিন্ন রাজনৈতিক শিবিরে আলোচনা তীব্র হয়েছে। শাসক ও বিরোধী উভয় পক্ষই নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই দাবি আগামী দিনে বিধানসভা রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এবং ক্ষমতার সমীকরণ নিয়ে নতুন বিতর্কের জন্ম দিতে পারে। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট সংক্রান্ত ব্যয় নিয়ে 635 কোটি টাকার অভিযোগের প্রেক্ষিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে বিপুল অর্থ প্রদান করা হয়েছে কি না তা খতিয়ে দেখা হবে। সংশ্লিষ্ট নথি ও আর্থিক তথ্য বিশ্লেষণ করে প্রকৃত পরিস্থিতি যাচাই করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিল্প বিনিয়োগ বৃদ্ধির জন্য নতুন পরিকল্পনার কথাও জানানো হয়েছে। প্রশাসনিক মহলে এই তদন্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এবং বিষয়টি নিয়ে শিল্প ও রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে প্রায় 700 কোটি টাকার দুগ্ধ প্রক্রিয়াকরণ প্রকল্প স্থাপনের প্রস্তুতি চলছে। এই প্রকল্প চালু হলে দুধ সংগ্রহ, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ ব্যবস্থার উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। কৃষক ও দুগ্ধ উৎপাদকদের জন্য নতুন বাজার ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। আধুনিক প্রযুক্তি নির্ভর পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। শিল্প ও কৃষি খাতের সমন্বয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে এই প্রকল্প রাজ্যের দুগ্ধ শিল্পে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে সক্ষম হতে পারে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় নীতি আয়োগের বৈঠকে সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে ৩,২৮৪ কোটি টাকা দ্রুত ছাড়ের দাবি জানান। তিনি রাজ্যের শিক্ষা খাতের উন্নয়নের জন্য এই অর্থের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি নিট পরীক্ষা নিয়ে তামিলনাড়ুর দীর্ঘদিনের আপত্তির বিষয়টিও পুনরায় উত্থাপন করেন। রাজ্যের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কেন্দ্রের কাছে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। বৈঠকে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, আর্থিক সহায়তা এবং রাজ্য কেন্দ্র সমন্বয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নীতি আয়োগের বৈঠকে ভৌগোলিক সমতা ভিত্তিক উন্নয়ন মডেলের প্রস্তাব দেন। তার মতে দেশের প্রতিটি অঞ্চলকে সমান গুরুত্ব দিয়ে উন্নয়নের সুযোগ দেওয়া প্রয়োজন। বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য আরও বেশি সম্পদ বরাদ্দের ওপর জোর দেন তিনি। আঞ্চলিক বৈষম্য কমিয়ে সমন্বিত উন্নয়নের মাধ্যমে একটি শক্তিশালী ভারতের লক্ষ্য অর্জনের কথাও উল্লেখ করেন। এই প্রস্তাব উন্নয়ন নীতিতে নতুন দৃষ্টিভঙ্গি হিসেবে বিবেচিত হচ্ছে। মণিপুরের মুখ্যমন্ত্রী হেমচাঁদ সিং নীতি আয়োগকে রাজ্যের পুনর্গঠন, শান্তি প্রতিষ্ঠা এবং দীর্ঘমেয়াদী উন্নয়নে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য কেন্দ্র ও রাজ্যের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব আরোপ করেন। রাজ্যের সামগ্রিক অগ্রগতির জন্য পরিকল্পিত বিনিয়োগ এবং উন্নয়নমূলক উদ্যোগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান রাজ্যে চালু বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির সাফল্যের কথা তুলে ধরেন। তিনি বিনামূল্যে বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা উদ্যোগ, মহিলাদের আর্থিক সহায়তা এবং সেচ ব্যবস্থার সম্প্রসারণের বিষয় উল্লেখ করেন। সরকারের বিভিন্ন প্রকল্প সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলছে বলেও দাবি করেন তিনি। কৃষি, স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা খাতে আরও উন্নয়নের লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়ার কথাও জানান। জনকল্যাণমূলক কর্মসূচিগুলিকে আরও বিস্তৃত করার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আইন শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে কড়া বার্তা দেন। তিনি স্পষ্টভাবে জানান, শান্তি ও সামাজিক সম্প্রীতি নষ্ট করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যে স্থিতিশীল পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাকে সরকারের প্রধান অগ্রাধিকার বলে উল্লেখ করেন। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের কথাও তিনি জানান। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে বলে উল্লেখ করা হয়। বিনোদন জগৎ এবং সেলিব্রিটিদের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে এবার নজর দিচ্ছি। বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি ফিফা বিশ্বকাপ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ পারফরমেন্স করেন। কানাডা টরন্টোতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তিনি সির গান পরিবেশন করে দর্শকদের মনোযোগ আকর্ষণ করেন। বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে আন্তর্জাতিক শিল্পীদের সঙ্গে তাঁর উপস্থিতি বিশেষ গুরুত্ব পায়। নোরার এই পারফরমেন্স সামাজিক মাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভারতীয় বিনোদন জগতের একজন প্রতিনিধি হিসেবে বৈশ্বিক মঞ্চে তাঁর অংশগ্রহণকে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে। অনুষ্ঠানে তাঁর মঞ্চ পরিবেশনা দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে। অভিনেতা অক্ষয় কুমার জানিয়েছেন, চলচ্চিত্র জগৎ থেকে অবসর নেওয়ার কোনো পরিকল্পনা তাঁর নেই। একটি সিনেমা ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তিনি স্পষ্টভাবে বলেন, অভিনয় এবং কাজের প্রতি তাঁর আগ্রহ এখনও একই রকম রয়েছে।
দীর্ঘদিন ধরে বলিউডে সক্রিয় থাকা এই অভিনেতা ভবিষ্যতেও নিয়মিত কাজ চালিয়ে যেতে চান। অবসর নিয়ে চলা বিভিন্ন জল্পনারও অবসান ঘটান তিনি। নিজের পেশার প্রতি ভালোবাসা এবং কর্মজীবনের প্রতি প্রতিশ্রুতির বিষয়টিও তিনি বিশেষভাবে তুলে ধরেছেন। প্রবীণ অভিনেতা রঘুবীর যাদব তাঁর অভিনয় জীবনের শুরুর দিকের সংগ্রামের অভিজ্ঞতা তুলে ধরেছেন। তিনি জানান, ক্যারিয়ারের প্রাথমিক পর্যায়ে অত্যন্ত সীমিত অর্থ নিয়ে তাঁকে জীবনযাপন করতে হয়েছে। কঠিন পরিস্থিতির মধ্যেও অভিনয়ের প্রতি তাঁর নিষ্ঠা এবং পরিশ্রম তাঁকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। দীর্ঘ অভিজ্ঞতার আলোকে তিনি নতুন প্রজন্মের শিল্পীদের ধৈর্য ও অধ্যবসায়ের গুরুত্ব বোঝানোর চেষ্টা করেন। তাঁর এই মন্তব্য বিনোদন জগতে শিল্পীদের সংগ্রামের বাস্তব দিকটিও সামনে নিয়ে এসেছে। কঙ্গনা রানাউত অভিনীত ভারত ভাগ্য বিধাতা সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর প্রথম দিনের আইনি আলোচনায় এসেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী ছবিটি প্রায় 1 কোটি টাকার ব্যবসা করেছে। ছবিটির বিষয়বস্তু এবং কঙ্গনার অভিনয় নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে আলোচনা চলছে। মুক্তির পর বক্স অফিসের পারফরম্যান্স ভবিষ্যতের ব্যবসায়িক সম্ভাবনার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সিনেমাটি কতটা দীর্ঘমেয়াদে দর্শকদের আকর্ষণ করতে পারে সেদিকেও নজর রয়েছে চলচ্চিত্র মহলের। প্রিয়াঙ্কা চোপড়া ফরচুন ইন্ডিয়া স্বতন্ত্র কভার সিরিজে একমাত্র নারী হিসেবে স্থান পেয়েছেন। একই সঙ্গে তিনি ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রিটিদের তালিকাতেও উল্লেখযোগ্য অবস্থান অর্জন করেছেন। আন্তর্জাতিক পর্যায়ে তাঁর জনপ্রিয়তা এবং বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি হিসেবেই এই সম্মানকে দেখা হচ্ছে। অভিনয়, ব্যবসা এবং বৈশ্বিক উপস্থিতির কারণে তিনি দীর্ঘদিন ধরেই বিশেষ আলোচনায় রয়েছেন। এই স্বীকৃতি তাঁর প্রভাব ও জনপ্রিয়তার আরও একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। এবার নজর দিচ্ছি দেশের অর্থনীতি, বাণিজ্য খাত এবং কর নীতির সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে। ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অনন্ত নাগেশ্বরন জানিয়েছেন, শেয়ার বাজারে ক্যাপিটাল গেইনস ট্যাক্স পরিবর্তনের প্রয়োজনীয়তা বর্তমানে তুলনামূলকভাবে কম, তবে বন্ড বাজারে কর কাঠামো নিয়ে সংস্কারের সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আশাবাদ ব্যক্ত করে 2026-27 অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.6% অপরিবর্তিত রাখেন। অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ পরিবেশ এবং বাজারের ভারসাম্য বজায় রাখতে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বও তিনি তুলে ধরেন। বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখার বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়েছে। কেন্দ্র সরকার গুরুত্বপূর্ণ কাঁচামাল আমদানির ওপর শুল্ক ছাড়ের মেয়াদ বাড়ানোর বিষয়টি পর্যালোচনা করছে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য উৎপাদন ব্যয় কমানো এবং দেশীয় শিল্পকে আরও প্রতিযোগিতামূলক করে তোলা। শিল্পমহলের দাবি, কাঁচামালের খরচ বৃদ্ধি উৎপাদন খাতে চাপ তৈরি করছে। শুল্ক ছাড় অব্যাহত থাকলে উৎপাদকদের আর্থিক চাপ কমবে এবং বাজারে পণ্যের দামও স্থিতিশীল রাখা সহজ হবে। সরকারের এই উদ্যোগ শিল্পোন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং উৎপাদন খাতকে শক্তিশালী করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। দেশে খুচরা মূল্যস্ফীতি 3.9% পৌঁছেছে, যার প্রধান কারণ খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি। অর্থনীতিবিদদের মতে, খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি সাধারণ মানুষের ব্যয়ভার বাড়াতে পারে। মূল্যস্ফীতির এই প্রবণতা ভোক্তা চাহিদা এবং বাজার পরিস্থিতির ওপরও প্রভাব ফেলতে পারে। যদিও সামগ্রিক মূল্যস্ফীতি এখনও নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, তবুও খাদ্যপণ্যের মূল্য পরিস্থিতির ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। অর্থনৈতিক পরিকল্পনা এবং নীতি নির্ধারণে মূল্যস্ফীতির এই তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। বাজারে মূল্য স্থিতিশীল রাখার বিষয়েও আলোচনা চলছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রেপো রেট 5.25% অপরিবর্তিত রেখেছে। পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য একাধিক নতুন পদক্ষেপের কথাও জানানো হয়েছে। আরবিআই এর মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং জ্বালানির দামের ওঠানামা এখনও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্তের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে। আর্থিক স্থিতিশীলতা রক্ষা এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকারি বন্ডে ক্যাপিটাল গেইনস ট্যাক্স এবং উইথহোল্ডিং ট্যাক্সে ছাড় দিয়েছে ভারত সরকার। এই সিদ্ধান্তের ফলে বিদেশি ঋণ বিনিয়োগ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে ভারতীয় বন্ড বাজারকে আরও আকর্ষণীয় করে তুলবে। একই সঙ্গে বৈশ্বিক বন্ড সূচকে ভারতের অবস্থান শক্তিশালী করার ক্ষেত্রেও এটি সহায়ক হতে পারে। অর্থনীতিতে দীর্ঘমেয়াদী মূলধন প্রবাহ বৃদ্ধি এবং আর্থিক বাজারের গভীরতা বাড়ানোর লক্ষ্যেই এই কর ছাড় দেওয়া হয়েছে। এবার কথা বলি সোনা, রূপো এবং অন্যান্য পণ্যের আজকের দাম ও তার ওঠানামা নিয়ে। সোনা ও রূপোর দামে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। 24 ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে 14,506 টাকা এবং 10 গ্রামে 1,45,060 টাকায় পৌঁছেছে, যা আগের দামের তুলনায় যথাক্রমে 47 টাকা ও 470 টাকা বেশি। 22 ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে 13,815 টাকা এবং 10 গ্রামে 1,38,150 টাকা, যেখানে বৃদ্ধি হয়েছে 45 টাকা ও 450 টাকা। রূপোর দাম প্রতি গ্রামে 260 টাকা এবং প্রতি কিলোগ্রামে 2,60,100 টাকা, যা সামান্য বৃদ্ধি নির্দেশ করছে। এমসিএক্সে সোনার ফিউচার্স 10 গ্রামে 1,50,595 টাকায় এবং রূপোর ফিউচার্স প্রতি কিলোগ্রামে 2,42,776 টাকায় লেনদেন হয়েছে। অপরিশোধিত তেলের দামে আন্তর্জাতিক বাজারের প্রভাবে ওঠানামা দেখা যাচ্ছে। অন্যদিকে পাম তেলের আমদানি মূল্য কিছুটা কমেছে, যা দেশীয় প্রক্রিয়াকরণ কেন্দ্র চালুর পর বাজারে প্রভাব ফেলছে। চলুন দেখি বিশ্বের যুদ্ধ এবং সংঘর্ষ সম্পর্কিত খবরগুলো। সোনা ও রূপোর দামে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।
24 ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে 14,506 টাকা এবং 10 গ্রামে 1,45,060 টাকায় পৌঁছেছে, যা আগের দামের তুলনায় যথাক্রমে 47 টাকা ও 470 টাকা বেশি। 22 ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে 13,815 টাকা এবং 10 গ্রামে 1,38,150 টাকা, যেখানে বৃদ্ধি হয়েছে 45 টাকা ও 450 টাকা। রূপোর দাম প্রতি গ্রামে 260 টাকা এবং প্রতি কিলোগ্রামে 2,60,100 টাকা, যা সামান্য বৃদ্ধি নির্দেশ করছে। এমসিএক্সে সোনার ফিউচার্স 10 গ্রামে 1,50,595 টাকায় এবং রূপোর ফিউচার্স প্রতি কিলোগ্রামে 2,42,776 টাকায় লেনদেন হয়েছে। অপরিশোধিত তেলের দামে আন্তর্জাতিক বাজারের প্রভাবে ওঠানামা দেখা যাচ্ছে। অন্যদিকে পাম তেলের আমদানি মূল্য কিছুটা কমেছে, যা দেশীয় প্রক্রিয়াকরণ কেন্দ্র চালুর পর বাজারে প্রভাব ফেলছে। নজর দিচ্ছি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি দুনিয়ার নতুন আপডেটগুলোর দিকে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিশ্বজুড়ে প্রতিযোগিতা ও নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা আরও জোরদার হয়েছে। ওপেনএআইকে ঘিরে যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলদের একটি জোট তদন্ত শুরু করেছে। তদন্তে বিজ্ঞাপন নীতি, ব্যবহারকারীর তথ্য ব্যবস্থাপনা এবং এআই নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। একই সময়ে ওপেনএআই সম্ভাব্য আইপিওর প্রস্তুতির অংশ হিসেবে গোপন নথি জমা দিয়েছে বলে জানা গেছে। অন্যদিকে গুগল তাদের নতুন জেমিনি 3.5 লাইভ ট্রান্সলেট প্রযুক্তি চালু করেছে, যা বিভিন্ন ভাষার মধ্যে প্রায় তাৎক্ষণিক ভয়েস টু ভয়েস অনুবাদ করতে সক্ষম। প্রযুক্তিটি বক্তার স্বাভাবিক কণ্ঠস্বর ও কথার ধরন বজায় রাখার সুবিধাও দিচ্ছে। এদিকে ওপেনএআই, গুগল এবং অ্যানোথ্রপিকের মতো শীর্ষ এআই সংস্থাগুলোর প্রতিনিধিরা এআই নিয়ন্ত্রণ, অনলাইন নিরাপত্তা এবং দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারের বিষয় নিয়ে আন্তর্জাতিক পর্যায়ের আলোচনায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ফলে এআই প্রযুক্তির অগ্রগতির পাশাপাশি এর নিরাপত্তা ও নীতিগত দিকও এখন বিশেষ গুরুত্ব পাচ্ছে। এবার নজর দেব অপরাধমূলক ঘটনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে। নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়ের ছেলে ও তৃণমূল যুবনেতা অভিজিৎ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে খুনের চেষ্টা, ধর্ষণ, তোলাবাজি, ভয় দেখানো, অবৈধ অস্ত্র রাখা এবং বিস্ফোরক আইনের একাধিক গুরুতর ধারায় মামলা রয়েছে। সোদপুরের একটি আবাসন থেকে তাঁকে আটক করা হয়। পরে বারাকপুর মহকুমা আদালতে তোলার সময় আদালত চত্বরে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীদের একাংশ ও বিজেপি কর্মীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে ডিম ও জুতো নিক্ষেপ করা হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে অতিরিক্ত সতর্কতা নিতে হয়। রাজ্যস্তরে 26 বছর বয়সী কাবাডি খেলোয়াড় মনোজ ভাদুকে অপহরণের পর নির্মমভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ। তিনি কয়েকজন সঙ্গীকে নিয়ে গাড়িতে যাওয়ার সময় 4 থেকে 5টি গাড়িতে আসা 2-5 জন দুষ্কৃতী তাঁর পথ আটকে জোর করে তুলে নিয়ে যায়। পরে তাঁকে লাম্বা গ্রামের কাছে নিয়ে গিয়ে লোহার রড ও লাঠি দিয়ে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো ব্যক্তিগত শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড। ঘটনায় 7 জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তল্লাশি চলছে। অন্ধ্রপ্রদেশের পার্বতীপুরম মান্নম জেলায় 34 বছর বয়সী উষারানী হত্যাকাণ্ডে তাঁর প্রেমিকার ভুবনেশ্বর সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে জানা গেছে উষারানী অভিযুক্তকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। তবে ভুবনেশ্বর অন্য এক নারী কৃপারানীর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চাইছিলেন। অভিযোগ, এই কারণেই উষারানীকে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং পরে পালক মণ্ডলের তুমারাডা গ্রামের কাছে একটি জলাশয়ে দেহ ফেলে দেওয়া হয়। ঘটনায় কৃপারানী ও তেজেশ্বর রাওকেও গ্রেপ্তার করা হয়েছে। মৃতদেহ উদ্ধারের পর তদন্তে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ। বেঙ্গালুরুর কারুগড়ি থানা এলাকার 6 বছর বয়সী ভেনেলা হত্যা মামলায় তদন্তে গাফিলতির অভিযোগে 3 পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন প্রাক্তন ইন্সপেক্টর রঙ্গস্বামী HM, সাব ইন্সপেক্টর নিঙ্গারাজু এবং কনস্টেবল হালেশ নায়ক। তদন্তে দেখা যায় পোস্টমর্টেমে শ্বাসরোধ ও আঘাতে খুনের প্রমাণ মিললেও দীর্ঘ সময় খুনের মামলা দায়ের করা হয়নি। ঘটনাস্থল সঠিকভাবে পরীক্ষা করা হয়নি এবং শিশুটির বাবার অভিযোগও প্রথমে গ্রহণ করা হয়নি। এই মামলায় শিশুটির আইনজীবী মাপি প্রিয়াঙ্কা ও তাঁর লিভ ইন সঙ্গী GM মোহন গ্রেপ্তার হয়েছেন। তদন্ত এখন SCP পর্যায়ের কর্মকর্তার তত্ত্বাবধানে চলছে। চলুন দেখি বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে দেশের একাধিক রাজ্যে আবহাওয়া পরিস্থিতি সক্রিয় রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অতিবৃষ্টির কারণে কিছু এলাকায় জল জমা, নদীর জলস্তর বৃদ্ধি এবং পাহাড়ি অঞ্চলে ধসের আশঙ্কাও তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উচ্চ আর্দ্রতার কারণে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। উত্তর পশ্চিম ভারতের দিল্লি, হরিয়ানা ও পাঞ্জাবে আংশিক মেঘলা আকাশের সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। সন্ধ্যার দিকে বজ্রঝড় ও প্রবল দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরপ্রদেশ ও বিহারে বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। অসম, মেঘালয় ও অরুণাচল প্রদেশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। মধ্যপ্রদেশ ও বিদর্ভ অঞ্চলে গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। কিছু এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি দেখা দিতে পারে। কর্ণাটক উপকূল, কেরল ও দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তেলেঙ্গানার 11টি জেলায় বজ্রপাত ও বজ্রঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। বন্ধুরা, আজকের সমস্ত বড় খবরের আপডেট এখানেই শেষ হচ্ছে। দেশ ও রাজ্যের প্রতিটি গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এখন এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন খবর এবং নতুন আপডেটের সঙ্গে। ধন্যবাদ।